নমস্কার। নৈশ অভিযানের নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আসুন আজকের গল্প শুরু করা যাক। প্রকাশকে ফিরে দাঁড়াতেই দেখেই আগন্তুক গম্ভীরভাবে আদেশের সুরে বলল, তোমার হাতের ওই পিস্তলটা এখন অনায়াসে ত্যাগ করতে পারো, কারণ এখন আর ওটা তোমার কোনো কাজেই লাগবে না। আমার আদেশ অবহেলা করবার ফল কি ঘটতে পারে তাই ফলিংয়ের অবস্থা দেখেই অনুভব করতে পারবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছ। কথার সাথে সাথে প্রকাশ তার পিঠে একটা রিভলভারের নলের স্পর্শ অনুভব করল। আগন্তুকের কথা বলার দৃঢ় ভঙ্গি এবং নিহত ফলিংকে দেখে সে বুঝতে পারল যে তার কথার অবাধ্য হলে আগন্তুক প্রকাশকে গুলি করে হত্যা করতে একটু ইতস্তত করবে না। তাছাড়া পিস্তল হাতে রেখে তার বর্তমানে যে কোনো লাভই নেই। আগন্তুক ব্যক্তির একথা সত্য, কারণ সে পিস্তল ঘুরিয়ে তাকে গুলি করবার আগেই আগন্তুকের গুলি তার হৃৎপিণ্ড ভেদ করে যাবে। প্রকাশ তার হাতের পিস্তল ত্যাগ করল। সেটা সশব্দে মাটিতে পড়তেই আগন্তুক চোখের নিমেষে নিচু হয়ে সেটা হাতে তুলে নিলে, তারপর প্রকাশের দিকে তাকিয়ে কঠিন হাসি হেসে বললে, তোমার নিজের ভালো মন্দ বিবেচনা করবার শক্তি আছে দেখে আনন্দিত হলাম। এবার আসল কাজের কথা হোক। ক্যাপ্টেন হোয়াংহের সেই নোটবইখানা দাও তো, বেশ ভালো মানুষের মতো। কথা বলবার সাথে সাথে আগন্তুক ব্যক্তি তার বাঁ হাত প্রকাশের দিকে প্রসারিত করল। প্রকাশ বিস্মিত হয়ে বলল, নোট বই? তুমি কে তা আমার অজ্ঞাত, এবং রাত দুপুরে তোমার এই রহস্যের মর্মও আমার পক্ষে বোঝা অসম্ভব। আগন্তুক কঠিন স্বরে বলল, আমি রাত দুপুরে যে রহস্য করতে আসিনি কথা আমার চেয়ে তুমি ভালো জানো। ফলিংয়ের মৃত্যু কি রহস্য বলে মনে হয় তোমার? যাই হোক, আমার সময় মূল্যবান। আমি দেখেছি যে ফলিংয়ের হাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই নোটবইখানা তোমার হাতেই ছিল। ফলিংয়ের পথ অনুসরণ করবার কোনো ইচ্ছা না থাকলে আমার আদেশ পালন করো। কোথায় সেই নোটবইখানা? প্রকাশ বুঝতে পারল যে আগন্তুকের কাছে কোনো কথা লুকিয়ে লাভ নেই, বরং তাতে হিতে বিপরীত ঘটাই সম্ভব। আগন্তুক ক্ষিপ্ত হয়ে আঙুলের একটা চাপ দিলে রিভলভারের গুলিতে এসে সঙ্গে সঙ্গে পঞ্চত্ব প্রাপ্ত হবে। সুতরাং সে সত্যি কথা বলাই উচিত মনে করে বলল, সেই নোটবইখানা যে আমার কাছে নেই এ কথা খুবই সত্যি। ফলিংয়ের মৃত্যুর পুরো মুহূর্ত পর্যন্ত সেখানে তার হাতে ছিল। তোমার এ কথাও সত্যি, কিন্তু সেখানা অন্ধকার ঘর থেকে অতি অদ্ভুতভাবে অদৃশ্য হয়েছে। আমার কথা বিশ্বাস না হলে তুমি আমার দেহ অনুসন্ধান করতে পারো। এর বেশি আমার আর কিছু বলবার নেই। প্রকাশের এই কথা শুনে আগন্তুক কীভাবে একটা অদ্ভুত ভাষায় কাউকে আহ্বান করলো বলে মনে হলো। তার আহ্বানের সাথে সাথে একজন লম্বাকৃতির চিনেম্যান প্রকাশের পাশে এসে দাঁড়ালো। প্রকাশ এতক্ষণ লক্ষ্য করেনি যে সেও কখনোই ঘরের ভিতর নিঃশব্দে প্রবেশ করেছে। বিশাল দেহ ব্যক্তি চিনেটাকে অদ্ভুত ভাষায় কিছু বলতেই সে বিনা বাক্য ব্যয়ে প্রকাশের দেহ অনুসন্ধান করতে শুরু করলো, কিন্তু তন্ন তন্ন করেও তার কাছে সেই নোটবইখানা পাওয়া গেল না। বিফল মনোরথ হয়ে সে বিশাল দেহ ব্যক্তির দিকে তাকিয়ে কিছু বলতেই তার উপর দারুণ বিস্ময় ফুটে উঠল। সে স্থির দৃষ্টিতে প্রকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তোমার সাথে এই ঘরে আর কে ছিল? মিথ্যা কথায় আমাকে ভোলাবার চেষ্টা করো না। প্রকাশ বুঝতে পেরেছিল যে অজিত তার পেছনে অন্ধকারে অবস্থান করছিল বলে আগন্তুক বাইরে থেকে তাকে দেখতে পায়নি। সুতরাং সে কিছু নিশ্চিন্ত হয়েই গম্ভীর স্বরে বলল, আমার সাথে কেউ ছিল না, আমি একাই ফলিংয়ের সাথে দেখা করতে এসেছিলাম। আগন্তুক সন্দিগ্ধ স্বরে বলল, তুমি একথা আমায় বিশ্বাস করতে বলো? তোমার সাথে কেউ না থাকলে সেই নোটবইখানা গেল কোথায় বলতে পারো? প্রকাশ বলল, আমার কথা বিশ্বাস করা না করা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। তুমি কে তা আমি জানি না, এবং যে নোটবইখানার জন্য তুমি এত ব্যস্ত হয়েছ
তাতে কী ছিল তাও আমার অজ্ঞাত। সুতরাং সেই নোট বইখানা আমি হস্তগত করব কোন উদ্দেশ্যে বলতে পারো? নোট বইখানা কেউ কৌশলে হস্তগত করেছে এ বিষয়ে আমার সন্দেহ নেই, কিন্তু সে কে সেটা আবিষ্কার করার ভার তোমার উপর। আগন্তুক কঠিন স্বরে বলল, তুমি এই গভীর রাত্রে বাড়িতে প্রবেশ করেছিলে কোন উদ্দেশ্যে? প্রকাশ বলল, ক্যাপ্টেন হোয়াংহোয়ের হত্যাকারীর সন্ধানে। পুলিশের ধারণা যে হত্যার জন্য দায়ী ফলিং সম্ভবত রক্তচীনের গুপ্তচর হিসেবে ক্যাপ্টেন হোয়াংহোয়ের সাথে বাস করছিল। কাজেই ফলিংয়ের ওপরে গোপনে নজর রাখবার জন্যই আমি এখানে এসেছিলাম। ফলিংকে গুলি করে হত্যা করবার সময় তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে তার দিকে আমার পিস্তল উদ্যত ছিল। প্রকাশের কথা আগন্তুক একটু নিশ্চিন্ত হলো বলে মনে হলো। সে তীক্ষ্ণ দৃষ্টিতে প্রকাশের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি প্রথমে সাধারণ কোনো চোর ডাকাত বলে ভুল করেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি পুলিশের গুপ্তচর। আমার এই ভ্রম সংশোধনের জন্য তোমার অশেষ ধন্যবাদ, কিন্তু আমার আরেকটা প্রশ্নের উত্তর দাও, তুমি কি গোয়েন্দা প্রকাশ চৌধুরী? প্রকাশ মনে মনে ভাবল, এই প্রশ্নের অবতারণা কেন? তখনই তার মনে হলো রক্তচীনের দল প্রকাশ চৌধুরীর উপর বড্ড বেশি খাপ্পা। কাল রাতে তাকে খুন করবার চেষ্টাও হয়েছিল। যদি বুঝতে পারে যে এই সেই প্রকাশ চৌধুরী, তাহলে ফলটা হয়তো খুবই খারাপ হবে। সে ভাবল, স্পষ্টই বোঝা যাচ্ছে আমাকে এই ছদ্মবেশে কেউ চিনতে পারেনি, তাহলে আর ইচ্ছে করে আমার আসল পরিচয়টা দিই কেন? এই ভেবে সে বলল, না, আমি গোয়েন্দা প্রকাশ চৌধুরী নই। আজ দুদিন যাবৎ তিনি কিছু অসুস্থ, কাজেই যে কাজ তাকেই করতে হতো, পুলিশ কমিশনারের আদেশে আমাকেই তা হাতে নিতে হয়েছে। আমার নাম ডিটেকটিভ অরুণ রায়। আমি ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার তারক দাসের সহকারী। আগন্তুক এক মুহূর্তে কি একটু ভাবলো, তারপর গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, কিন্তু কেন এসেছিলে তা সত্যি করে বলবে কি? প্রকাশ বলল, আমার এখানে আসবার কারণে আমি আগেই বলেছি, পুলিশের ধারণা ফলিংয়ের এই হত্যার সাথে জড়িত। কাজে আমার প্রথম উদ্দেশ্য ছিল গোপনে ফলিংকে লক্ষ্য করা, আর দ্বিতীয় উদ্দেশ্য ছিল একখানি নোটবুক। সে বইখানির জন্য রক্তচীনের দল নাকি কমিশনারের বাড়ি পর্যন্ত হানা দিয়েছিল। বইখানি পুলিশের হাতে পড়েনি, ক্যাপ্টেন হোয়াংহো নিশ্চয়ই নিয়ে যাননি, তাহলে আর থাকবে কোথায়? কাজেই সকলের ধারণা হয়েছিল জিনিসটা আছে এদেরই কারো কাছে। দেখা গেল আমাদের সেই অনুমান মিথ্যা নয়। ক্যাপ্টেন হোয়াংহোয়ের গোপন নোটবুক প্রকৃতই এর কাছে ছিল, তবে আমার দুর্ভাগ্য সেটি হাতে পেয়েও পেলাম না। কিন্তু আমি বুঝতে পারছি না যে তুমি কে এবং কী তোমার পরিচয়। তুমি যে রক্তচীনেরই কেউ হবে, তাহলে এই লোকটাকে মারলে কেন? ফলিং তো তোমাদেরই লোক। ঘটনার রাত্রিতে সবুজ আলো ধুলিয়ে সেই না তোমাদের ইঙ্গিত করেছিল। তারপর নির্দোষ সাজবার জন্য সে নিজেই সকলের আগে পুলিশে খবর দিয়েছিল। কাজেই বুঝতে পারছি না কে তুমি। প্রকাশ এই কথাগুলো বলে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। লোকটার চেহারার বৈশিষ্ট্য লক্ষ্য করবার মতো। মুখের রং তামাটে পিতাভ, চিনে বলেই সন্দেহ হয়। একজোড়া ঘন ভ্রুর নিচে বাজ পাখির মতো চঞ্চল এবং সুতীক্ষ্ণ দৃষ্টি, চোখের তারা দুটো বিড়ালের মতো কটা। প্রকাশের প্রশ্নে আগন্তুক তার দিকে তাকিয়ে বলল, আমার পরিচয় না জানলেও তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু এখানে আমার আগমনের উদ্দেশ্য আশা করি তুমি বুঝতে পেরেছ। আমিও নোট বইখানার জন্য এখানে এসেছিলাম, কিন্তু সেখানে আশ্চর্যভাবে অদৃশ্য হয়েছে। সম্ভবত কোনো তৃতীয় পক্ষ সেখানে সংগ্রহ করেছে, কিন্তু তাহলেও তোমাকে আমি মুক্তি দেব না। বেশ শান্তশিষ্ট ভালো ছেলের মতো এদিক দিয়ে আমার সাথে এসো আগে আগে। সহসা বিদ্যুতের আলোর মতো এক ঝলক আলো, টর্চের আলো, সঙ্গে সঙ্গে যেন শুরু হলো প্রচণ্ড বজ্রপাত। মুহুর্মুহু পিস্তলের শব্দে সমস্ত রিগাল ম্যানশন প্রতিধ্বনিত হয়ে উঠল। আগন্তুক দুজন আর এক মুহূর্তে দেরি করলে না। চক্ষু নিমেষে তারা জানলা টপকে ঘর হতে বেরিয়ে গেল, আর তৎক্ষণাৎ ঘরে ঢুকলো অজিত। প্রকাশ হাসি মুখে তাকে সম্বর্ধনা জানিয়ে বলল, ঠিক সময় মতোই এসেছিল অজিত, আর 8 মিনিট দেরি হলেই আমি হাওয়া হয়ে যেতাম। ততক্ষণে সমগ্র রিগাল ম্যানশন আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছে। এতক্ষণ শুনছিলে নৈশ অভিযানের 9ম পর্ব।